আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সংকরায়ন, যেটাকে ইংলিশে বলা হয় হাইব্রিডাইজেশন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। মানে কিছু টপিক আছে না যে যেখান থেকে 100% কোশ্চেন আসবেই আসবে, তেমন একটা টপিক হচ্ছে এই সংকরায়ন। এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে। ওকে, তবে এই সংকরণ এই টপিকটাতে বেশিরভাগ স্টুডেন্টদের সমস্যা থাকে। মানে সংকরণ ব্যাপারটা যে কি এটা আসলে বুঝে না, এটা কি বা এটা কোত্থেকে আসলো বুঝতে পারে না। ওকে, তো আমরা একদম শুরু থেকে আস্তে আস্তে করে হাতে কলমে শিখবো সংকরণ ব্যাপারটা কি। ওকে, আমাকে একটু সময় দিতে হবে। তো এই সংকরণের উপর আমরা প্লেলিস্ট বানাচ্ছি, এখানে একদম শুরু থেকে লাস্ট অব্দি সব কিছু আলোচনা করবো। আমরা শুরু করি। সংকরণটা কি? তো প্রথমে আসি, সংকরণ এটা কোত্থেকে আসলো। প্রথমত তোমার সমযোজী বন্ধন সম্পর্কে একটু ধারণা নিতে হবে। সমযোজী বন্ধন, এটা আসলে সমযোজী বন্ধনের একটা পার্ট, কোভ্যালেন্ট বন্ড। সমযোজী বন্ধনের সমযোজী বন্ধনের দুইটা থিওরি আছে। মানে সমযোজী বন্ধন আসলে কিভাবে তৈরি হয় সেটার জন্য একটা দুইটা থিওরি আছে, দুইটা তত্ত্ব আছে। দুইটা তত্ত্ব, দুইটা তত্ত্ব বা দুইটা থিওরি, দুইটা থিওরি। কি কি? এক হচ্ছে বিবিটি, আর দুই হচ্ছে এমওটি। বিবিটি কি? ব্যালেন্স বন্ড থিওরি। এটাকে আবার বলা হয়, বিবিটির আরেকটা নাম হচ্ছে এওটি, অ্যাটমিক অরবিটাল থিওরি। এতে অ্যাটমিক, ওতে অরবিটাল, আর টিতে থিওরি। আর এমওটির এর ভুল মিনিং হচ্ছে মলিকুলার অরবিটাল, মলিকুলার অরবিটাল থিওরি। এটা হচ্ছে প্রাথমিক ধারণা আমরা দিলাম। ওকে, এর সাথে সংকরণ কি সম্পর্ক? সমযোজী বন্ধন তৈরি হওয়ার দুইটা তত্ত্ব আছে, এক বিবিটি আর একটা হচ্ছে এমওটি। আপাতত আমাদের এমওটি লাগতেছে না, এমওটির সাথে সংকরণের এরকম সম্পর্ক নাই। তো এই যে সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয় তার একটা থিওরি কি বিবিটি। এই বিবিটি থিওরিটা 100% অ্যাপ্লিকেবল না, এটা লিমিটেশন আছে, বুঝছো? এটার কি আছে? এই বিবিটি থিওরির লিমিটেশন আছে, লিমিটেশন। সেই লিমিটেশন থেকে আসলে আমাদের হাইব্রিডাইজেশনের ধারণাটা আসে। হাইব্রিডাইজেশন, বুঝছো? বিবিটি থিওরির লিমিটেশন আছে, সেই লিমিটেশনের পর থেকে আমাদের সংকরণের ধারণাটা আসবে, সংকরণ কনসেপ্ট আসবে। বুঝতে পারছো? আশা করি কিছুই বুঝো নাই। কেন? কারণ বিবিটি থিওরি কি এটা হয়তো জানো না। বিবিটি থিওরি কি এটা জানো না, তাহলে তুমি হাইব্রিডাইজেশন কিভাবে বুঝবা বা বিবিটি থিওরির লিমিটেশন তুমি কিভাবে বুঝবা? তো প্রথমে আমরা কি করি, একটু বিবিটি থিওরিটা আলোচনা করি। আমি এখানে বিবিটি থিওরি নিয়ে একদম বিস্তারিত আলোচনা করবো না, জাস্ট হালকা একটু তোমাদের সাথে ডিসকাশন করব। মানে সিম্পল ভাবে আমরা মানে আলোচনা করব, বুঝছো? অত বিস্তারিত ভাবে না। আমার আশা মানে ইয়ে আছে, ইচ্ছা আছে যে বিবিটি থ্রির উপর একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও করার। আপাতত আমাদের সংকলনের জন্য অত কিছু লাগবে না। ওকে, আগে আসো, বিবিটি থ্রিটা কি? বিবিটি থিওরি লেখো, বি বি টি, জাস্ট বিবিটি লিখলাম। বিবিটি বাংলা ফুল মিনিং তো জানোই, ব্যালেন্স বন্ড থিওরি। থিওরিটা কি? এক লাইনে লেখো। বহিঃস্তর শক্তি স্তরের, বহিঃস্তর শক্তি স্তরের অযুগল ইলেকট্রন ধারণকারী, অযুগল ইলেকট্রন ধারণকারী বিপরীত স্পিনযুক্ত, বিপরীত স্পিনযুক্ত দুটি অ্যাটমিক অরবিটালের, দুটি অ্যাটমিক অরবিটালের
অধিক্রমণের মাধ্যমে একটি সমযোজী বন্ধন তৈরি হয়। একটি সমযোজী বন্ধন তৈরি হয়। তৈরি হয় এটা হচ্ছে তোমার বিবৃতি থিওরিটা। বহিস্থ শক্তি স্তরের অযুগল ইলেকট্রন ধারণকারী কোন শক্তি স্তর মার্ক করে দেই। বহিস্থ শক্তি স্তর। বহিস্থ শক্তি স্তর কোন ইলেকট্রন? অযুগল ইলেকট্রন ধারণকারী বিপরীত স্পিনযুক্ত দুটি অ্যাটমিক অরবিটালের অধিক্রমণের মাধ্যমে, এখানে লাইন মার্ক করো, অধিক্রমণের মাধ্যমে একটি সমযোজী বন্ধন তৈরি হয়। অধিক্রমণটা কি? অধিক্রমণের ইংলিশ হচ্ছে ওভারল্যাপিং। ওভারল্যাপিং। এই ওভারল্যাপিং দুই প্রকার। ওভারল্যাপিং দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সামনাসামনি, সামনাসামনি, বা এটা তুমি বলতে পারো মুখোমুখি। আরেকটা হচ্ছে পাশাপাশি। পাশাপাশি সামনাসামনি বা মুখোমুখি, এটার ইংলিশ তুমি বলতে পারো হেড টু হেড। হেড টু হেড, মাথা টু মাথা। আর পাশাপাশি ইংলিশ হচ্ছে সাইডওয়াইজ। সাইডওয়াইজ। সাইডওয়াইজ ওভারল্যাপিং আর হচ্ছে হেড টু হেড ওভারল্যাপিং। ওভারল্যাপিং বা অধিক্রমণ ব্যাপারটা কি এটা হয়তো জানো না, এগুলো আমরা সব এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতেছি। হ্যাঁ, দেখো প্রথম আসো, H2 মানে হাইড্রোজেন, হাইড্রোজেন মলিকুল, H2 অণু। H2 এটা কি সমযোজী যৌগ না? হ্যাঁ, তো কিভাবে তৈরি হয়? বিবৃতি থিওরি দ্বারা আমরা ব্যাখ্যা করব। H2 দেখো, কয়টা হাইড্রোজেন? দুইটা না? দুইটা হাইড্রোজেন পরমাণু, এই যে একটা হাইড্রোজেন পরমাণু, এই যে আরেকটা হাইড্রোজেন পরমাণু, দুইটা হাইড্রোজেন দিয়ে তো তৈরি হয়, তাই না? ইলেকট্রন বিন্যাস করো। এর কি 1s1, এরও কি 1s1। দেখো তো, আমরা কি বলছি? বহিস্থ শক্তি স্তরের অযৌগ ইলেকট্রন ধারণকারী বিপরীত স্পিন যুক্ত দুটি অ্যাটমিক অরবিটালের অধিক্রমণের মাধ্যমে। অধিক্রমণ বুঝো? ওভারল্যাপ। মানে ধরো এই যে আমার একটা হাত আরেকটা হাতের উপর ঢুকে গেছে। ধরো এই একটা বাস আরেকটা বাস আসলো, মুখোমুখি একটা অ্যাক্সিডেন্ট হয়ে একটা বাস আরেকটা বাসের ভিতরে ঢুকে গেছে, এটাকে বলা হয় ওভারল্যাপিং। বুঝতে পারছো? তো ধরো এই যে হাইড্রোজেন, তার বহিস্থ শক্তি স্তর কত? 1s1। এই হাইড্রোজেনের বহিস্থ শক্তি স্তর কি? 1s1, মানে এটাই তো বহিস্থ শক্তি স্তর। এই বহিস্থ শক্তি স্তরে অযৌগ ইলেকট্রন কোনটা আছে? একটাই তো, এই যে এসে অযৌগ ইলেকট্রন, এখানে এসে অযৌগ ইলেকট্রন। অরবিটাল আঁকাও, এই যে এস অরবিটাল, এটারও কি এস অরবিটাল। এস অরবিটালে এই যে অযৌগ ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনের যে ইলেকট্রনটা অযুগল, অযুগল মানে যে সিঙ্গেল, যে স্পিন আছে অপর হাইড্রোজেন, সেটা যে অযৌগ ইলেকট্রন, সেটা কি থাকবে? বিপরীত স্পিন। বলছি না, বিপরীত স্পিন যুক্ত, একটা আরেকটা বিপরীত। এটা যে স্পিনে থাকবে ওটা তার অপোজিট। দেন একটা আরেকটার কি আসবে? কাছাকাছি আসবে। কাছাকাছি আসে কি করবে? একটা আরেকটার উপরে ওভারল্যাপ করবে, মানে যে এরকম, এই যে একটা, এই যে আরেকটা ওভারল্যাপ করলো, একটা আরেকটার উপর ওভারল্যাপ করলো। দেন এই যে স্পেস, এই স্পেস কি থাকবে? ওই দুইটা ইলেকট্রন থাকবে। বুঝছো? এই যে ইলেকট্রন, এইটা, আর ইলেকট্রন এই যে এটা। দেখো, যদি অপোজিট স্পিন না হইতো তাহলে একসাথে কি থাকতে পারতো? পারতো না, কারণ অপোজিট স্পিন একটা আরেকটারে অ্যাট্রাক্ট করে, হ্যাঁ, আকর্ষণ করে। কিন্তু যদি সেম স্পিন থাকতো তখন কাছাকাছি আসতো না, ওটা কি করতো? রিপালশন হইতো, বিকর্ষণ। কারণ সেম স্পিন একে অপরকে বিকর্ষণ করে, বিকর্ষণ করলে তারা কাছাকাছি আসতে চাইতো না। বুঝছো? দূরে দূরে চলে যেত। কাছাকাছি আসার জন্য কি করতে হবে? স্পিনগুলা অপোজিট হতে হবে। ওকে, দেন তারা কাছাকাছি আসবে, একটা অরবিটাল আরেকটা অরবিটালের উপরে ওভারল্যাপ করবে। এই ওভারল্যাপের ফলে দেখো, যে ইলেকট্রনটা যেই যতটুকু জায়গার মধ্যে আছে এটাকে বলা হয় মলিকুলার অরবিটাল। ইলেকট্রন যেখানে থাকে সেটাকে বলে অরবিটাল। পরমাণুর ক্ষেত্রে সেটা পারমাণবিক অরবিটাল। যেমন এই যে এই ইলেকট্রনটা এসির ক্ষেত্রে আছে, এটা বলবো পারমাণবিক অরবিটাল বা অ্যাটমিক অরবিটাল। আর দুইটা মিলিত হয়ে যেটা সৃষ্টি হইলো, এটাকে বলতেছি আমরা
মলিকুলার অরবিটাল বা আণবিক অরবিটাল। বুঝছো? অণুর ক্ষেত্রে আণবিক আর পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক, মলিকুলার অরবিটাল। এই মলিকুলার অরবিটাল নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে তোমার এমওটি থিওরি। আমরা তো এমওটি পড়তেছি না, বিবিটি পড়তেছি। ওকে, বুঝতে পারছো? তাহলে এই যে এটা কি, এই এস অরবিটাল, এটা কার? এটা হচ্ছে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের। এই এসটা কার? এই হাইড্রোজেনের। বুঝছো? দেন তারা কি হয়ে গেল, একটা বন্ড তৈরি হয়ে গেল। বন্ডটা কি? এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে দুইটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ওভারল্যাপ, মানে কি ইলেকট্রন শেয়ার হয়ে গেছে। বুঝছো? এই শেয়ারের ফলে একটা বন্ড সৃষ্টি হইলো। আর এই যে আরেকটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন। দেন তারা এই যে H2 গঠন করে ফেললো। এটা হচ্ছে তোমার কি বিবিটি থিওরি। বিবিটি থিওরি কি বলে? বহিস্থ শক্তি স্তরের অযুগল ইলেকট্রন ধারণকারী একটার বিপরীত সংযুক্ত দুটি অ্যাটমিক অরবিটাল অতিক্রমণ হইয়া আমার একটা সমাজী বন্ধন তৈরি করে। বুঝতে পারছো? ওকে, আমরা আরেকটা এক্সাম্পল নিই। ধরো HF, 2 নম্বর এক্সাম্পল HF, হাইড্রোজেন ফ্লোরাইড। HF, দেখো কি কি আছে এখানে? হাইড্রোজেন আছে, আর কি আছে? ফ্লোরিন আছে। ইলেকট্রন বিন্যাস করো। হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস কি? 1s1। ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস কি? 2s2 2p5। দেখো আমরা কিন্তু জাস্ট বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করতেছি, কারণ বন্ধনে অংশগ্রহণ করে বহিস্থ শক্তি স্তর। এখানে লেখা আছে বহিস্থ শক্তি স্তর, মানে আউটার শেল, ভিতরের গুলা না। ফ্লোরিনের বহিস্থ শক্তি স্তর দ্বিতীয়, আর দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস এরকমই 2s2 2p5, একবার করে ফেলছি। ওকে, তারপর তুমি হুন্ডে নেমে দেখাও, কারণ আমরা বলছি অযুগল ইলেকট্রন গুলা কোন ইলেকট্রন বন্ধনে পার্টিসিপেট করে? অযুগল ইলেকট্রন। অযুগল ইলেকট্রন তোমার খুঁজতে হবে। 1s1, এখানে তো একটা ইলেকট্রন আছে, তার মানে এটা অযুগল। 2s2, দেখো এই যে 2s2 দেখাই দিলাম। 2p5, এটা দেখাও। পিতে তো 3টা অরবিটাল আছে, তাই না? px py pz। 2p5 হুন্ডের নিয়ম করো, 5টা। 1 2 3, প্রথমে একমুখী স্পিনে দিবা, দেন ফিল আপ হয়ে গেলে বাকিগুলা বিপরীত স্পিনে আবার শুরু থেকে শুরু করবা। 3টা হয়েছে, এখানে 5টা, আরো 2টা আছে বিপরীত স্পিনে, 4 5। দেখো তো বলছি কি, বহিস্থ শক্তি স্তরের অযুগল ইলেকট্রন ধারণকারী বিপরীত স্পিনযুক্ত দুইটা অরবিটাল অধিক্রমণের মাধ্যমে সমজীবন তৈরি হয়। তাহলে যে একটা অরবিটাল মানে একটা পরমাণু, দুইটা পরমাণুর মধ্যে বন্ড হয় না, একটা হাইড্রোজেন। হাইড্রোজেন ইলেকট্রন তো অযুগল, এটা তো অযুগলই, তাই না? এতে কোনো ইয়া নাই, ভেজাল নাই, অযুগল। অযুগল। অপরটার ফ্লোরিনের ক্ষেত্রে অযুগল কোনটা? এই যেটা দেখছো, এই যে পিজেড, পিজেড 2pz, এটা কি? অযুগল। তাহলে এইখানে তোমার বন্ধনে শুধু কে পার্টিসিপেট করবে? হাইড্রোজেনের এস আর ফ্লোরিনের পিজেড। অযুগল ইলেকট্রন ধারণকারী গুলা যে অরবিটাল আছে সেই অরবিটাল গুলো অধিক্রমণ হয়। হাইড্রোজেনের ক্ষেত্রে কি? এস, আর ফ্লোরিনের ক্ষেত্রে পিজেড। এই ধরো পিজেড, হ্যাঁ। হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন আছে, যে স্পিনে থাকবে ওইটা থাকবে তার বিপরীত স্পিনে, অপোজিট স্পিন। তাহলেই তারা কি করবে? বন্ড তৈরি করবে। এটা কে বলছে? বিবিটি থিওরি। মানে একটা এখন কাছাকাছি আসবে, কাছাকাছি আসবে, ওভারল্যাপ করবে। যে ধরো এস আর এই যে পিজেড, দেন এই যে তারা আছে। বুঝছো? দেন কি হয়ে গেল? এটা তোমার হাইড্রোজেন, এটা তোমার ফ্লোরিন। ফ্লোরিনের কোনটা? ওই যে অযুগল অরবিটাল পিজেডটা। হাইড্রোজেনের কোনটা? ওই যে অযুগল ইলেকট্রন এসটা। অযুগল ইলেকট্রন ধারণকারী বিপরীত স্পিনযুক্ত দুটা অ্যাটমিক অরবিটাল অধিক্রমণ হইয়া তোমার কি তৈরি করলো? এই যে একটা বন্ড তৈরি করলো। এটা আমরা লিখবো কিভাবে? এই যে হাইড্রোজেন আর যে ফ্লোরিন, মাঝখানে ইলেকট্রন শেয়ার, সমজীব বন্ধন। বুঝছো? এই অধিক্রমণগুলা কোন অধিক্রমণ হইতেছে? সামনাসামনি, মুখোমুখি, একদম সামনাসামনি না, এই যে এস, এই যে সামনাসামনি। আবার এই যে এস, এই যে পি, সামনাসামনি। তাহলে এগুলো কি বন্ড? এগুলো সব সিগমা বন্ড, সিগমা। এগুলো সব সিগমা বন্ধন। এই যে একক বন্ধন মানে সিগমা বন্ধন, এই যে একক বন্ধন মানে সিগমা বন্ধন। বুঝছো? এখন তাহলে আমরা পাশাপাশি অধিক্রমণ হয়ে এরকম একটা এক্সাম্পল নেই। হ্যাঁ নেই, যেমন N2 নাইট্রোজেনের ঘটনাটা দেখো। এগুলা কোন থিওরির মাধ্যমে বন্ড হইতেছে? বিবিটি থিওরি। সংকরণ কিন্তু আমরা এখনো যাই নাই। আমরা বলছি না একদম মানে শুরু থেকে, একদম বিগিনার থেকেই শুরু করব। হুম, এটা বিবিটি থিওরি। N2 দেখো, দুইটা নাইট্রোজেন, এই যে একটা নাইট্রোজেন, এই যে একটা নাইট্রোজেন, ইলেকট্রন বিন্যাস করো।
নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস কি? বহিস্থ শক্তি স্তর দ্বিতীয় 2s 2p, s তে 2টা, p তে 3টা। আমি কেমনে করি? আমার যে প্রথম দিককার ভিডিও পর্যায় সারণী, যেখানে এগুলো দেখাইছি কেমনে এই করতে হয়, এগুলো ইলেকট্রন বিন্যাস করতে হয় দ্রুত। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের একদম শুরুরকার ভিডিওতে এগুলো আলোচনা করছি, তাই এখন এগুলো দেখাইতেছি না। সেম 2s2 2p3 নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস বহিস্থ শক্তি স্তর, জাস্ট কিন্তু বহিস্থ শক্তি স্তর লিখতেছি কেন? কারণ বহিস্থ শক্তি স্তরই বন্ধনে পার্টিসিপেট করে। তারপর অযৌগ ইলেকট্রন তোমার খুঁজতে হবে। অযৌগ ইলেকট্রন কি বাবা? হুন্ডের নিয়মে দেখাবা। এই যে এস, একটা, দুইটা, পি, পিতে তো 3টা, 2 3, পি3 এই যে 1 2 3, বুঝছো? এটাও তো সিমিলার, 2s 1 2 আর পি3 1 2 3 1 2 3, বুঝছো? দেখো তো তাহলে অযৌগ ইলেকট্রন কোথায় আছে? এই যে এই নাইট্রোজেনের পিএক্স পিওয়াই পিজেড, এই নাইট্রোজেনের পিএক্স পিওয়াই পিজেড, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার, এটা তো কালি নাই, এটা তোমার হচ্ছে অযুগল ইলেকট্রন, অযুগল ইলেকট্রন ধারণকারী অরবিটাল। কি অরবিটাল? অ্যাটমিক। এটাও কি? অযুগল। এই অযুগল ইলেকট্রন ধারণ করছে যে অরবিটাল গুলা, সেইগুলাই একমাত্র তোমার বন্ধনে পার্টিসিপেট করে, যুগল গুলা না। দেখো যে বহিস্থ শক্তি ছিল 2s না, 2s, 2s এর যুগল ইলেকট্রন, এখানে 2s কি যুগল, এই 2s কখনো বন্ধনে পার্টিসিপেট করবে না, পার্টিসিপেট করবে কি? অযুগল যেটা আছে, কে বলছে? বিবিটি। ওকে, তাহলে দেখো এই যে নাইট্রোজেন আঁকাই, এটা নাইট্রোজেন, এই নাইট্রোজেন আর এই যে এই নাইট্রোজেন। ওকে, দুইটা নাইট্রোজেন দেখাইলাম। বন্ধনে কারা পার্টিসিপেট করবে? অযুগল। অযুগল ইলেকট্রন ধারণকারী যে অরবিটাল গুলো আছে, কে কে আছে? পিএক্স পি পিজেড। পিএক্স টাকা এই নাইট্রোজেন ক্ষেত্রে এই যে পিএক্স, এটা টোটালটা কি? পিএক্স। আর কোনটা? পিওয়াই। পিওয়াই পিজেডটা যে পুরো সোজাসুজি, এটা হচ্ছে পিজেড। ওকে, আর পিওয়াই কোনটা? এটা হয়তো অনেকে বুঝতেছো না যে কোনটা কি ধরবো। আচ্ছা আমি আলাদা করি, ধরো যে আমি যেটা একদম সাদা, এটা হচ্ছে পিএক্স ধরো, এটা পিজেড, আর এটা কি? পিওয়াই। আচ্ছা, তো আলাদা করার জন্য যেটা মার্ক করে দিলাম, এটা হচ্ছে পিজেড আর এটা হচ্ছে কি? পিওয়াই। ওকে, সিমিলার তো এটারও তো একই, ওই যে পিএক্স পি পিজেড অযুগল ইলেকট্রন আছে। দেখো এই যে অপর নাইট্রোজেনের পিএক্স, এখানে একটা অযুগল আছে, এই অযুগল, আর এই যে পিএক্স এখানে অযুগল আছে, দেখছো? এই পিএক্স অযুগল আছে না, এই যে অযুগল, এই এখানে তো পিএক্স হবে, সেটার অযুগল। এই দুটা কি হবে? সামনাসামনি অধিক্রমণ হবে, বুঝছো? এই সামনাসামনি অধিক্রমণ হলো এই নাইট্রোজেনের পিএক্স। তাহলে পিএক্স পিএক্স কোন অধিক্রমণ হলো? সামনাসামনি। তাই আমরা এটা কি হলো? সিগমা। এরও কি আছে? পিওয়াই পিজেড, সেটার পিওয়াই পিজেড আঁকাও, এই যে পিজেড আর এই যে কি? পিওয়াই, এটা হচ্ছে পিওয়াই, এটা পিজেড। দেখো তো এই দুইটা পিজেড আর এই যে পিজেড, পিওয়াই এই যে পিওয়াই, এগুলো কি পাশাপাশি না? মানে সমান্তরাল। দেখো এই যে পিজেড এই যে পিজেড সমান্তরাল, এই যে পিওয়াই এই যে পিওয়াই সমান্তরাল। এই সমান্তরাল গুলা যখন এই দুইটা নাইট্রোজেন কাছাকাছি আসবে, এই পিএক্স পিএক্স সামনাসামনি অতিক্রমণে একটা একটা অনেক ভিতরে ঢুকে যাবে, তখন এই পিজেড পিজেড গুলো কি লাগবে? একটু স্পর্শ লাগবে, বুঝছো? এই পিজেড পিজেড স্পর্শ লাগবে, এই পিওয়াই পিওয়াই স্পর্শ লাগবে। তুমি বলো যে স্পর্শ তো লাগতেছে না, আমি তো চিত্র রাখছি অনেক ঝুম করে বড় করে, মলিকুলার লেভেল তো রাখাইতে পারবো না, এই অরবিটাল গুলো অনেক ক্ষুদ্র, তাই না? অনেক ছোট। তো তখন যখন এই পিএক্স পিএক্স টাচ লাগে সামনাসামনি, তখন এই পিজেড 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 আর পিওয়াই পিওয়াই এই দুটো হালকা টাচ লাগে, সেই টাচটা কি? পাশাপাশি। এই পাশাপাশির ফলে এটা আমরা বলবো কি? পাই বন্ধন। অর্থাৎ এই যে নাইট্রোজেন এই যে নাইট্রোজেন, এখানে প্রথমে কি হয়? একটা সিগমা বন্ধন, পরে কি হয়? দুইটা পাই, এই জন্য নাইট্রোজেনে 3টা বন্ধন থাকে। তাহলে এটা কোন কিভাবে তৈরি হলো? কোন থিওরি দ্বারা? বিবিটি। বুঝতে পারছো? বিবিটি থিওরিটা আশা করি বুঝতে পারছো। এখন এই বিবিটি থিওরি সব জায়গায় খাটবে না, সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে না। যেখানে অ্যাপ্লিকেবল হবে না সেখানেই আমাদের ধারণা আসবে কোন সেটআপে? সংকরণের কনসেপ্ট। ওকে, তো দেখি কোন জায়গায় সংকরণের কনসেপ্টটা মানে বিবিটির কনসেপ্টটা খাটবে না, কোন জায়গায় খাটবে না সেটা এখন দেখবো। তো তার আগে এটা তোমরা তুলে নাও। ওকে, এরপর একটা যৌগ খেয়াল করো, সেটা হচ্ছে মিথেন, CH4। এই মিথেনের গঠন এখন আমরা দেখব বিবিটি থিওরির সাহায্যে। প্রথমত তোমার কি করতে হবে? ইলেকট্রন বিন্যাস করতে হবে। কার?
কেন্দ্রীয় পরমাণুর একটা ধারণা আসলো। কেন্দ্রীয় পরমাণু, সেন্ট্রাল অ্যাটম, একটা যৌগের মধ্যে যেটার সংখ্যা কম, নর্মাল ভাবে আমরা বলতেছি, একটা যৌগের মধ্যে যেটার সংখ্যা কম সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এখানে সংখ্যা কার কম? কার্বন। কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এর ইলেকট্রন বিন্যাস করবা প্রথমে। কোন শক্তি স্তরে ইলেকট্রন তোমার লাগবে? বহিস্থ শক্তি স্তর। তুমি যদি চাও ভিতর থেকে দেখা একদম 1s2 2s2 এখান থেকে দেখা, কোনো সমস্যা নাই। তবে বহিস্থ শক্তি স্তর দেখালে তোমার সময়টা বেঁচে যাবে এই আর কি। তো কার্বনের বহিস্থ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয়, দেখাও 2s2 2p2। বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা বললাম, কারণ কি? কারণ হচ্ছে বহিস্থ শক্তি স্তর বন্ধনে পার্টিসিপেট করে। ওকে, এরপর তোমার বের করতে হবে অযৌগল ইলেকট্রন। অযৌগল ইলেকট্রন কোথায় আছে সেটা তোমার বের করতে হবে, কারণ অযৌগল ইলেকট্রনগুলো বন্ধনে পার্টিসিপেট করে। সেটার জন্য আমাদের কি করতে হবে? হুন্ডের নিয়ম। হুন্ডের নিয়ম করো। 2s, এই যে 2s, এটা 2s ধরো, 2s2 আছে তাহলে একটা দুইটা, তারপর হচ্ছে 2p2। পি উপশক্তি স্তর কয়টা অরবিটাল? তিনটা, px py pz। px py pz, এটা হচ্ছে px, এটা হচ্ছে py, এটা হচ্ছে pz, আর এটা হচ্ছে s। 2p2 দুইটা, তাহলে এই যে 1 2, শেষ, আমাদের ইলেকট্রন শেষ। আমরা দেখলাম অযৌগিক ইলেকট্রন কয়টা আছে? এই যে দুইটা, এই যে দুইটা অযৌগিক ইলেকট্রন, px আর py, অযৌগিক ইলেকট্রন দুইটা। এখন যৌগের দিকে খেয়াল করো। CH4, হাইড্রোজেন কয়টা? মানে যেটা হচ্ছে বেশি হাইড্রোজেন, এটাকে বলা হয় সারাউন্ডিং অ্যাটম। সারাউন্ডিং, প্রান্তীয় পরমাণু। সারাউন্ডিং অ্যাটম কয়টা? 4টা। একটা হাইড্রোজেন কয়টা বন্ড তৈরি করতে পারে? একটা। কেন? কারণ হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। যোজনী মানে অযুগল ইলেকট্রন তার বহিস্থ শক্তি স্তরে কয়টা আছে? হাইড্রোজেনের বহিস্থ শক্তি স্তর হচ্ছে 1s, সেখানে তো একটা ইলেকট্রন 1s1। তো হাইড্রোজেনের অযুগল ইলেকট্রন কয়টা? একটা। তার মানে তার যোজনী কত? একটা। তার মানে সে বন্ড কয়টা তৈরি করতে পারে? একটা। তাহলে একটা হাইড্রোজেন একটা বন্ড তৈরি করে। 4টা হাইড্রোজেন কয়টা বন্ড তৈরি করবে? 4টা। 4টা বন্ড তৈরি করতেছে। কার সাথে করবে? কার্বনের সাথে। তার মানে কার্বনও 4টা বন্ড তৈরি করতেছে। কার্বন যদি 4টা বন্ড তৈরি না করে তাহলে সে 4টা হাইড্রোজেনকে কিভাবে ধরবে? তার মানে কার্বন কয়টা বন্ড তৈরি করে? 4টা। আর বন্ড তৈরি করার জন্য কি লাগে? অযুগল, অযুগল ইলেকট্রন। তাহলে একটা কার্বন যদি 4টা বন্ড তৈরি করে, তার মানে কার্বনের বহিস্থ শক্তি স্তরে 4টা অযুগল ইলেকট্রন থাকতে হবে। আর তুমি দেখতেছো কয়টা অযুগল ইলেকট্রন? 2টা। তার মানে তোমার এই ফর্মে CH4 গঠিত হবে না। CH4 গঠন হওয়ার জন্য কার্বনের অযুগল ইলেকট্রন থাকতে হবে 4টা। তার মানে কি করতে হবে? উত্তেজিত করতে হবে। বুঝতেছো উত্তেজিত ব্যাপারটা কেন করতে হয়? মনে রাখবা, উত্তেজিত তখনই করতে হবে, উত্তেজিত করবা কি করবা না সেটা ডিপেন্ড করে তোমার সারাউন্ডিং অ্যাটমের উপর। আবার বলতেছি, কেউ এই জিনিসটা বলে না উত্তেজিত হবে কি হবে না, একটা পরমাণু উত্তেজিত হবে কি হবে না এনার্জি দিলে, সেটা ডিপেন্ড করে সারাউন্ডিং অ্যাটমের উপর। প্রান্তীয় পরমাণুটা কি? বুঝছো? এখানে 4টা হাইড্রোজেন পরমাণু আছে, মানে 4টা বন্ধন তৈরি হতে হবে, তাই সে উত্তেজিত হয়ে যাবে। কেন? কারণ 4টা যুগল লাগবে তার। ওকে, উত্তেজিত করলে কি হবে? এই যে একটা ইলেকট্রন এখান থেকে এই যে একটা খালিতে চলে যাবে, পিজের যে খালি, বুঝছো? তাহলে এসে কি থাকলো? একটাই থাকলো, একটাই এসে একটাই থাকলো। আর দেখো এসে একটাই থাকলো। বড় করে গেলাম, এটা PX, এটা PY, এটা PZ। এই যে একটা একটা একটা, এই যেটা এখানে আসছে, বুঝতে পারছো? এস, আমি এটা এইভাবে দেখাই, এসটা এইভাবে দেখালাম, এই যে এস গোল্লা। PX কিরকম? PX এরকম, তাই না? এক্স অক্ষ বরাবর। PY কিরকম? কিন্তু PX, এটা PY এইরকম। PZ কিরকম? PZ এরকম। ওকে, এটা জাস্ট দেখাইলাম। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার PX, এটা PY, এটা PZ, আর এটা কি এস। প্রত্যেকটাতেই একটা করে অযুগ ইলেকট্রন আছে, উত্তেজিত করছে। বহিঃস্থ শক্তি স্তরের অযুগল ইলেকট্রন ধারণকারী কি কি আছে? এস, পিএক্স, পিওয়াই, পিজেড। এই অযুগল ইলেকট্রন ধারণকারী অ্যাটমিক অরবিটাল, সারাউন্ডিং অ্যাটমিক অরবিটালে যে অযুগল ইলেকট্রন আছে সেটার সাথে কি হবে? অধিক্রমণ হবে। অধিক্রমণ হইয়া সমজীবন তৈরি হবে। কোন থিওরি অনুযায়ী? বিবিডি থিওরি অনুযায়ী। এটা তো আমরা পড়ছি, তাই না? এখন হাইড্রোজেন দেখো, কয়টা হাইড্রোজেন? 4টা। হাইড্রোজেন ইলেকট্রন কি 1s1, তাই না? এই যে এই এস এর সাথে কি আসবে? বিডি থিওরি অনুযায়ী এখানে হাইড্রোজেনের 1s আসবে, এই যে এস 1s1।
কোন স্পিন হবে বিপরীত, এটা যে স্পিন তার উল্টা বিউটি থিওরি অনুযায়ী। এই পিএক্স এর জন্য আবার আরেকটা হাইড্রোজেন আসবে। অযৌগ ইলেকট্রন ধারণকারী বিপরীত স্পিনযুক্ত অ্যাটমিক অরবিটালকে অতিক্রমণ করে, তাহলে এর সাথে এই যে এটা কি এই এস এর আসবে, এই পিএক্স এর সাথে হাইড্রোজেনের, এটা এগুলো কিন্তু হাইড্রোজেনের বিপরীত স্পিনযুক্ত এস, এগুলো এস ওয়ান এস, এটার জন্য আরেকটা হাইড্রোজেন, পি এর জন্য আরেকটা হাইড্রোজেন ওয়ান এস ওয়ান বিপরীত স্পিনযুক্ত, এটার জন্য পিজের জন্য আরেকটা ওয়ান এস ওয়ান। দেন তারা বন্ড তৈরি করবে। বন্ডটা কি দেখো তো, এখানে দেখায়, এটা একদম অ্যাকচুয়াল কনসেপ্ট না, যা সহজ করে বলার জন্য, বুঝছো? দেখো কি হয়, এই যে কার্বন তুমি দিলা, কার্বন, ওকে, কার্বনের একটা কি এস, এই যে এস, এটা এস আগাইলাম, এই যে এস, তারপর কি আছে এস এর তো একটা অযৌগ ইলেকট্রন আছে, এই যে অযৌগ ইলেকট্রন দেখাইলাম। এরপর কি আছে পিএক্স, পিএক্স ধরে নাও, এটা হচ্ছে তোমার পিএক্স, জাস্ট ধরে নেওয়ার জন্য, অ্যাকচুয়াল ভাবে দেখাইতেছি না। তিনটা পি, ধরো পিএক্স পিআইপি যেটা না বলে আমরা বলি তিনটা পি, এটা একটা পি, এখানে একটা অযৌগ ইলেকট্রন আছে, এখানে আরেকটা পি, ধরো অযৌগ ইলেকট্রন আছে, যদি ব্যাপারটা এরকম না বাট সহজ করে বুঝো, এই যে আরেকটা পি, এখানে একটা অযৌগ ইলেকট্রন আছে, ওকে। তাহলে কার্বনের বহিস্থ শক্তি স্তরে কয়টা অরবিটাল আছে এমন যে অযৌগ ইলেকট্রন ধারণ করে চারটা, এস, এটা এস, পি, 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 অযৌগ ইলেকট্রন আছে। এই অযৌগ ইলেকট্রন ধারণকারী যে স্পিন আছে এর অপোজিট স্পিন যুক্ত একটা অ্যাটমের অরবিটালের সাথে আবার কি হবে অতিক্রম হবে, সেগুলো কি হাইড্রোজেনের রেস। এটা তো বিবিটি থিওরি, এই যে হাইড্রোজেনের রেস আসলো, এটা ধরো হাইড্রোজেনের রেস, এস, এটা হাইড্রোজেন ইলেকট্রন, বিপরীত স্পিন যুক্ত, এটা হচ্ছে হাইড্রোজেনের রেস, তাহলে এস এস, এটা কিন্তু হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, ওকে। আবার এর সাথে কি আসবে আরেকটা হাইড্রোজেন, যে গোল্লা দাও, হাইড্রোজেনের রেস, হাইড্রোজেনের ইলেকট্রন যে বিপরীত স্পিন যুক্ত শেয়ার হইলো, সিমিলার এটার সাথে কি হবে, এটা কি হাইড্রোজেনের রেস, এগুলো হাইড্রোজেন বিপরীত স্পিন যুক্ত, এই হাইড্রোজেনের রেস বিপরীত স্পিন যুক্ত, বুঝছো? এটা তোমার কি গেল, ওই সিএস পরিবর্তিত হইলো। এটা যদি আমি লিখতে চাই যেভাবে লিখবো, যদি লিখতে চাই দেখো তো, কার্বন, এই যে কার্বন, এখানে সবগুলা বন্ড কি সেম সেম হইতেছে না, একটা বন্ড কার্বন হাইড্রোজেনের সাথে কি বন্ড পাইলা, এস এস, একটা কি পাইলা পি এস, এটা তো এস হাইড্রোজেনের এস, একটা পাইলা তুমি এসপি, একটা পাইলা এসপি, এই যে আরেকটাও এসপি, এস পি, আরেকটাও এসপি, এটাও কি এসপি, এসপি, তাহলে তিনটা বেলা এক ধরনের বন্ড, আরেকটা বেলা আরেক ধরনের বন্ড, সবগুলো কিন্তু সেম টাইপের বন্ড না। যদি দেখাতে যাও এস এস, এসটা একটু ছোট ছোট না, এস এস, এই বন্ডটা একটু ছোট হবে, এই যে হাইড্রোজেন, আর তিনটা কিন্তু বড় বড়, এই যে বড়, আমি বড় বড় দিলাম, বড় বড় না, লম্বা হিসেবে বড় বড়, হ্যাঁ, এ হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তো কি হইল, এই তিনটা বন্ড কিন্তু এক ক্যাটাগরির, এই বন্ড, এই বন্ড, এই বন্ড, এদের বন্ড লেন্থটা কি, বন্ড লেন্থটা অনেক বড়, বন্ড লেন্থ অনেক বড়, বন্ড লেন্থটা বড়, বন্ড লেন্থ যদি বেশি হয় তাহলে এনার্জিও বেশি হয়, বুঝছো? তাহলে এই তিনটা বন্ডের এনার্জিও কি বেশি, আর এনার্জি যদি বেশি হয় তাহলে স্টেবিলিটি কম হয়, স্থিতিশীলতা উল্টা, স্টেবিলিটি কম হয়, বুঝছো? আর অন্যদিকে এই বন্ডটা সিএইচ, এটা হচ্ছে এস এস, এই যে এস এস, এস এস, এটার বন্ড লেন্থ কি কম না, বন্ড লেন্থ কম, বন্ড লেন্থ কম, বন্ধন দৈর্ঘ্যটা কম, তাই এনার্জিটাও কি হয়, এনার্জিটাও কম হয়, এনার্জি কম হইলে সেটা স্টেবল বেশি হয়, বেশি স্থিতিশীল, মানে সহজে ভাঙে না, বুঝছো? তাহলে দেখো তো, এখানে এক ধরনের কেস পেলা, এখানে আরেক ধরনের কেস পেলা, কেমন কেস, অনেক ডিফারেন্ট কেস, অনেক ভিন্নতা, ডিফারেন্ট। এই তিনটার ক্ষেত্রে বন্ড লেন্থ বেশি, এনার্জি বেশি, স্টেবিলিটি কম, এই একটার ক্ষেত্রে বন্ড লেন্থ কম, স্টেবিলিটি এনার্জি কম, স্টেবিলিটি বেশি, ভিন্নতা হইলো না? একটা যৌগের মধ্যে যদি বিভিন্ন ধরনের বন্ড পাও, যেটার মধ্যে কম, এটার মধ্যে বেশি, এটার মধ্যে মাঝারি, এরকম ডিফারেন্ট কেস হইলে সেটা আসলে টিকে না, সেটা স্টেবলই হয় না, সেটা গঠনই হয় না, বুঝছো? এই মিথেনের যে তুমি চারটা বন্ডের মধ্যে তিনটা পেলে এক টাইপের, আরেকটা পেলে আরেক টাইপের, এরকম আসলে মিথেনে দেখাই যায় না, এরকম আসলে মিথেনে দেখা যায় না। মিথেনের চারটা বন্ডই কি হয়, সমান হয়, অ্যাকচুয়ালি মিথেনের গঠনে চারটা বন্ডই সমান সমান, প্রত্যেকটা চারটা মিথেনের চারটা যে বন্ড আছে, চারটা বন্ডস, সেই চারটা বন্ডের এনার্জি সেম, স্টেবিলিটি সেম, বন্ড লেন্থ সেম, সব সেম, কিন্তু এখানে বিবিটি থিওরি যে তুমি কি পাইলা, ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কিছু পাইলা, তাই এখানে বিবিটি থিওরিটা খাটবেই না, বিবিটি থিওরিটা খাটবেই না, বুঝছো?
আশা করি বুঝতে পারছো। তো এটা যদি তুলে নাও তো ভালো, আমি এটা মুছে দিব, আমি এটা মুছে দেবো। যেখানে বিউটি অনুযায়ী খাটতেছে না, কেন খাটতেছে না এটা দেখো, মনোযোগ সহকারে দেখবা, খুবই মনোযোগ সহকারে দেখবা, খুবই মনোযোগ সহকারে দেখবা। দেখো, এটা তোমার ছিল কি এস, এটা ছিল তোমার এস, এটা ছিল তোমার পিএক্স। এটা একটা আমি আর একটু বড় করে রাখাই তাহলে সুন্দর হয়। এটা ছিল তোমার এস, একটু বড় করে রাখাই, হ্যাঁ। এটা পিএক্স, এটা এটা পিওয়াই, আর এটা ধরো পিজেড। সময় লাগতেছে বাট তোমার একদম আমি বেসিক ক্লিয়ার করে দেবো, হ্যাঁ। এটা হচ্ছে এখানে প্রত্যেকটা তো একটা একটা ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এটা হচ্ছে গোল্লা, এটা হচ্ছে গোল্লা এস, এটা হচ্ছে পিএক্স, এটা হচ্ছে পিওয়াই, এটা হচ্ছে পিজেড। দেখো, ওকে, এটার এটার এনার্জি কিন্তু কম, এস এর এনার্জি কম, লো এনার্জি, মাথায় রাখো। আর এই তিনটার এসি থেকে এনার্জি বেশি, এই তিনটার এসি থেকে এনার্জি কি বেশি, এনার্জি বেশি, মনে রাখো। তাহলে এই এস এর এনার্জিটা কম, আর যে এটা পিএক্স, এটা পিওয়াই, আর এটা পিজেড, এই তিনটা এনার্জি সেম, তিনটা এনার্জি সেম, বাট এসির সাথে তো সেম না। তাই দেখো, যেহেতু এনার্জি সেম না, তাই যে মাঝখানে গ্যাপ আছে, এই যে গ্যাপ দেখতেছো না, এই যে গ্যাপ, এই গ্যাপ মানে কি, এই দুইটার এনার্জি সেম না, এনার্জি কি ভিন্ন। বা দেখো তো ওই যে পিএক্স পিওয়াই পিজেড, এটা পিএক্স, এটা পিওয়াই, এটা পিজেড, এদের মধ্যে কোনো গ্যাপ আছে না, গ্যাপ নাই, মানে কি এরা সমশক্তি, এই তিনটার শক্তি সমান, বাট এসির সাথে এদের শক্তি কি না, সেম না। কেন, ওই যে ডিফারেন্স, এই যে মাঝখানে যে ডিফারেন্স, এটাই বোঝে যে এনার্জি ডিফারেন্স। বুঝতে পারছো, এই মাঝখানে ডিফারেন্সটা কি, এনার্জি ডিফারেন্স। তো এর আগের গুলার এনার্জি কম হয়, পরের গুলার এনার্জি বেশি হয়। তো এখন যখন তোমার হাইড্রোজেন আসবে, চারটা হাইড্রোজেন, হাইড্রোজেনের তো 1s1 তাই না, এটা ধরো হাইড্রোজেনের S1, এটা আরেকটা হাইড্রোজেনের S1, এটা আরেকটা হাইড্রোজেনের S1, এটা আরেকটা হাইড্রোজেনের S1, সবগুলো কি হাইড্রোজেন। এটা তিনটা বান্ধবী, চারটা বান্ধবী, হাইড্রোজেন গুলো কি বান্ধবী, চারজন বান্ধবী। এরা কি করবে, এগুলোর সাথে ধরো এদের বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তো এই চার বান্ধবী এসে দেখলো কি, যে এই চার বন্ধু বা চার ভাই ধরো, এটা এস, এটা এস, এটা এস, এটা পিএক্স, এটা পিওয়াই পিজেড, এই চারদের মধ্যে ইনকামের একটা ডিফারেন্স আছে। কেমন ডিফারেন্স, ধরো এসটা কামাই হচ্ছে এস, এটা কামাই ধরো 60K, 60,000 টাকা, আর এই তিনটাই এক 1 লক্ষ টাকা করে কামায়, 1 লাখ, 1 লক্ষ, এটাও কি 1 লক্ষ, এটাও 1 লক্ষ। বুঝতে পারছো, এসটা কামায় কত, 60,000, আর পরের গুলা 1 লাখ করে কামায়। ডিফারেন্স ছিল না, ডিফারেন্স, এই প্রত্যেক কিন্তু সমান সমান। তো চার বান্ধবী এসে দেখলো কি, এই হাইড্রোজেন দেখলো যে আমার বাকি যে পড়ছে তার টাকা কি, ইনকামটা অনেক কম, 60,000। আর এই তিন বান্ধবী কারে পাইতেছে, এমন তিনজনকে পাইতেছে, তিনজন যাদের ইনকামটা অনেক বেশি, 1 লাখ। এই ডিফারেন্সটা দেখে এই হাইড্রোজেন ওইটা যাবে যে না, আমি কি করবো না, বিয়ে করব না, কারণ তার বেতন অনেক কম। তো একজন বিয়ে করবে না, কারণ কিসের জন্য, ওই এসের মানে এই বেটার ইনকাম অনেক কম, কত মাত্র 60,000, পুরো যদি 1 লাখ কামায়। একজন যদি বিয়ে করবে না, এই তিনজনে কি করবে না, বিয়ে করবে না, কারণ তারা চার বান্ধবী অনেক ভালো বান্ধবী। বুঝছো, তাহলে উপরে একজনের কি বিয়ে হইলো, একজনের বিয়ে হইলো না, কারণ কি, ওই যে ডিফারেন্সের কারণে, একজন 60,000 কামায় আর পরের গুলা 1 লাখ করে কামায়। এরা কি চাইতেছে, বিয়ে করতে চাইতেছে, যে বিয়ে আমরা করবোই, করতে আমাদের হবে, তাহলে এগুলো কি করতে হবে, রাজি করাইতে হবে। কিভাবে রাজি করা হবে, এই প্রত্যেকটা যারা 1 লাখ 1 লাখ 1 লাখ করে কামাইতো, তিন বন্ধু বা তিন ভাই বলো, সেই তিন ভাই প্রত্যেকে এরে 10,000 করে দিল, মানে এই যে এস রে 10,000 করে দিলে, এও দিল 10,000, এও দিল 10,000, এও দিল 10,000, প্রত্যেকে 10,000 করে দিলে এর কত হয়ে গেল, এর হয়ে গেল 90,000। বুঝছো,
এদেরও কত করে হয়ে গেল, প্রত্যেকে 10,000 করে দেয়, এদেরও 90,000। প্রত্যেকে কি হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে। এই সমান সমান করবে কিভাবে, সমান সমান করার প্রসেসটা কি? সমান সমান প্রসেস হলো যে প্রত্যেকে সমান সমান করে টাকা দিল, অথবা ধরো এটা তো সহজ কেস যে 10,000 করে দিতেছি আর 90,000 হয়ে গেল সবারই, এরও 90,000, এরও 90,000, এরও 90,000, এরও 90,000। এটা একটা কমন একটা থিওরি, বলেন তো? এত সহজ কনসেপ্ট না, যে আমি তো উদাহরণগুলো সহজ দিচ্ছি, তো উদাহরণ সহজ না। একজন ধরো 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 হচ্ছে 65,000 কামাইতেছে, আরেকজন হচ্ছে 90,000, আরেকজন ধরো 1,05,000 কামাইতেছে, উল্টা পাল্টা। তখন আমি কিভাবে সবার সমান করব, ওটা কিভাবে করবো? আপনি তো সহজ একটা একদম বলছেন, 10,000 10,000 10,000 করে দিয়ে দিল, সমান সমান হয়ে গেল। আর এরকম কমপ্লেক্স টাইপের ভিন্ন এক একজন এক এক রকম কামাইলে তখন আমি কিভাবে সমান করব? সহজ কথা, এই প্রত্যেকের টাকা মাস শেষে যে টাকাটা কামায় ওটা কি করো, একসাথে করো। তো চারজনের যে টাকাটা, চারজন টাকার একসাথে করো, একসাথে করে 4 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে দেখবে সমান সমান হয়ে গেছে। বুঝতে পারছো? এর 1,00,000 মানে কি 100,000, এরও 100,000, এরও 100,000, কত? তাহলে 300,000। 300,000 সাথে আবার কি করো, 60,000 নাও, তাহলে কিন্তু কত হলো, 360। 360 হলো টোটাল কত, 360,000। 360,000 তুমি কি করো, 4 দিয়ে ভাগ দিয়ে দাও, দুই কি হইলো 90,000। দেন সবার কি করো, 90,000 করে দিয়ে দাও, প্রত্যেকে সমান হয়ে যাবে। দেন ওই 4 বান্ধবী আসবে, তাদের মধ্যে কোনো থাকবে না, ভেদাভেদ থাকবে না, যে 4 জন সমান সমান কমায়, আমাদের এখন বিয়ে করতে কোনো আবদ্ধ নাই। তাহলে হাইড্রোজেন সরে গেল কেন? কারণ ডিফারেন্স, এই যে ডিফারেন্স, এনার্জি ডিফারেন্স। এই এনার্জি ডিফারেন্স হওয়ার কারণে এই বন্ধনগুলো কি হয়েছে, ডিফারেন্স। তো কি করতে হবে, আমাদের এনার্জিটা সেম করতে হবে। এনার্জিটা কি করতে হবে, সেম, কোনো গ্যাপ থাকা যাবে না। এই যে এনার্জিটা সেম করার প্রক্রিয়া, এনার্জিটা সেম করার প্রক্রিয়া, সেটাই হচ্ছে সংকরায়ন। সেটাই কি সংকরায়ন। কিভাবে করবে দেখো, এই প্রত্যেকটা মিশাও, মিশাই কি করে দাও, যতগুলা মিশাইছো ততগুলা ভাগ দিয়ে এনার্জি সেম হয়ে যাবে, সবার মধ্যে আবার ডিস্ট্রিবিউট করে দাও ওই ভাগকিটাও যে ফলাফল। ওকে, দেন তাদের এনার্জি হয়ে যাবে সমান সমান হয়ে যাবে। তো এনার্জি যদি সমান সমান হয়ে যায় তখন এখানে কোনো ডিফারেন্স গ্যাপ থাকবে, গ্যাপ থাকবে না। তখন তাদের এই নামও আলাদা আলাদা থাকবে না। এই যেমন এই নামটা আলাদা আলাদা রাখেন, কারণ এনার্জি আলাদা আলাদা। এর এনার্জি 60 মানে কম এনার্জি, তাই সে এস। এর এনার্জি সবগুলোর একটু বেশি কিন্তু সমান, তাই তারা পি 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 পি। আর যখন তাদের এনার্জি সমান হয়ে যাবে সবার, তখন নামও চেঞ্জ হয়ে যাবে। নামটা কি দেখো, আর খেয়াল করো, এই প্রত্যেকটাই আমি কি করবো, মিশ্রণ করব। মিশ্রণ, বুঝছো? মিশ্রণ, মিশ্রণ করার পর যে এনার্জিটা পাবো সেটা আবার কি করব, যার যার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিব। তো সবার এনার্জি সমান হয়ে যাবে, সবার নামও সেম হয়ে যাবে, কোনো গ্যাপ থাকবে না। তাহলে আমি কি কয়টা মিশাইছি, একটা এস আর 3টা পি, একটা এস 3টা পি, 4টা মিশাইছি, তো 4টাই তৈরি হবে, কিন্তু কোনো গ্যাপ থাকবে না। দেখো, 1 2 3 4, কোন গ্যাপ আছে? গ্যাপ নাই। এইটাকে বলা হয় সংকরণ। বুঝছো? এটাকে বলা হয় সংকরণ। এবং এটা এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন দিবা, যে এরকম আছে এরকম, এখানে পিএক্স একটা ছিল, এখানে একটা দিবা, এখানে একটা, এখানে একটা। বুঝছো? বাট এটার নাম আর এস নাই, এটার নাম আর পিএক্স নাই, এটার নাম আর পি হয় না, এটার নাম পিজেড নাই। এদের নামও সেম হয়ে যাবে। কেন? কারণ এনার্জি সেম হয়ে গেছে। নামটা কি হবে, যেই গুলা মিশাইছো ওটা মিলে একটা নাম। কি কি মিশাইছো, একটা এস 3টা পি, এটার নাম হবে sp3। এটার নাম কি হয়ে যাবে, sp3। কারণ প্রত্যেকের এনার্জি সেম, প্রত্যেকের নামও সেম, sp3 sp3। তুমি যদি এখানে একটা ডি মিশাইতা, তাহলে 5টা মিশাইছো, তখন কয়টা সমান সমান হতো, 5টা। প্রত্যেক নামই কি হয়ে যেত, sp3d 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 sp3d। বুঝছো? তো এটা হলো গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে এক্সাইড স্টেট, আর এটা কি বলবো, হাইব্রিড স্টেট। নিচে sp3 লিখে দিব। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম কি, সংকরায়ন। বুঝছো? এই যে অরবিটাল, এটা এস, এটা পিএক্স, এটা পিওয়াই, এটা পিজেড। এই অরবিটালগুলো কোন অরবিটাল, এই অরবিটালগুলো হচ্ছে অ্যাটমিক অরবিটাল। অ্যাটমিক অরবিটাল, পারমাণবিক অরবিটাল, অ্যাটমিক অরবিটাল। দেখতে কি ভিন্ন ভিন্ন না? একটা গোল, আরেকটা হচ্ছে কি ডাম্বেল, আবার ডি কি ডাবল ডাম্বেল, তাই না? এগুলো হচ্ছে অ্যাটমিক অরবিটাল। আর যেগুলো তৈরি হইলো, এই যে নতুন, যেগুলো শক্তি সেম, এগুলো বলা হয় হাইব্রিড অরবিটাল। হাইব্রিড বা শঙ্কর অরবিটাল, শঙ্কর অরবিটাল। বুঝতে পারছো? এদের আকৃতি সবার সেম হয়ে যাবে। আকৃতি কি দেখো, এই যে এরকম, এই যে এরকম, দেখো,
1 2 3 4, প্রত্যেকের একটা দেখি ফুলের পাপড়ির মতো, ফুলের পাপড়ির মতো, ফুলের পাপড়ির মতো, বুঝছো? প্রত্যেকের নাম কি? প্রত্যেকের নাম হচ্ছে এসপিটি, প্রত্যেকের নামই এসপিটি, বুঝছো? প্রত্যেকের নামই এসপিটি। এইটাকে বলা হয় সংকরায়ন, যে ভিন্ন শক্তির অ্যাটমিক অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির হাইব্রিড অরবিটাল তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় সংকরায়ন। এতে করে দেখো তোমার ওই যে একটা লিমিটেশন দেখা গেছিল বিউটি থিওরিতে, ওই লিমিটেশনটা থাকবে না। কেমন দেখো, তোমাকে দেখাই। যে কার্বন নিলাম, কার্বন, কার্বন, এই কার্বনের কয়টা এখন অরবিটাল হয়েছে? 4টা, sp3 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 sp3। যে অযৌগ ইলেকট্রন ধারণকারী অযৌগ ইলেকট্রনগুলোই তো বন্ধনে পার্টিসিপেট করে, কিন্তু আমি কি করছি, গ্যাপটা আর নাই, এনার্জি গ্যাপটা নাই, সবগুলো সেম করে ফেলছি। প্রত্যেকে 4টা sp3 আছে, 4টা sp3 রাখো। কিভাবে দেখো, এই যে একটা sp3 ফুলের পাপড়ির মতো একটা sp3, তাই না? এটার নাম কি? sp3। এরকম কয়টা জিনিস হয়েছে? 4টা, একটা গেল, 2টা sp3। সেম সেম হয়, বুঝছো? আমি সেম সেম না গাইতে পারলে ভাবো না ভিন্ন ভিন্ন, সেম সেম। এটা যেরকম দেখতে আরেকটা কি ওই রকমই, এটাও কি sp3, এটাও কি sp3, আরেকটা আছে সেটাও কি sp3, বুঝছো? প্রত্যেকটা সেম, এবং প্রত্যেকে একটা করে ইলেকট্রন আছে, তাই না? অযৌগ ইলেকট্রন দেখো, প্রত্যেকটাই সেম, প্রত্যেকটা কি সেম। এখন এই 4 বান্ধবী হাইড্রোজেন, তার আসতে কোনো কি নাই, কোনো সমস্যা নাই, কারণ 4জনের ইনকাম সেম, তারা সুন্দর করে বিবাহ বন্ধন আবদ্ধ যাবে। হাইড্রোজেনের কোনটা? ওই যে অযুগল, অযুগল কোনটা? এস। এই যে হাইড্রোজেন আসলো, এই যে হাইড্রোজেন আসলো, এই যে হাইড্রোজেন আসলো, এই যে হাইড্রোজেন আসলো, হাইড্রোজেনের কোনটা? এস, 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 এস। এগুলো কি হাইড্রোজেন, হাইড্রোজেন, বুঝছো? এটা যদি আমি ফিগারের মাধ্যমে দেখাতে চাই, যে এরকম, এই যে কার্বন, এই যে একটা বন্ড এইরকম, এই যে আরেকটা বন্ড এইরকম, এই যে আরেকটা বন্ড এইরকম, এই যে আরেকটা বন্ড এইরকম, এগুলো কি হাইড্রোজেন, সিঙ্গেল বন্ড। এটা হচ্ছে অ্যাকচুয়াল মিথেনের গঠন। কিন্তু 4টা বন্ডই কি, দৈর্ঘ্য সেম, এনার্জি সেম, বন্ড লেন্থ সেম, এভরিথিং সেম। এই যে আকৃতি দাঁড়াইলো না, আকৃতি, এই আকৃতি হচ্ছে চতুস্তলকীয়। আকৃতিটা কি? চতুস্তলকীয়, চতুস্তলকীয়, ইংলিশে বলা হয় টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল। মানে যে প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল আছে না একটা থেকে আরেকটা বন্ডের যে একটা কোণ, এই মানটা হচ্ছে 109.5 ডিগ্রি, আবার কিছু বলে 109 ডিগ্রি 28 মিনিট, যে যেটা কি করে 109 ডিগ্রি 5 মিনিট, অথবা কি 109 ডিগ্রি 28 মিনিট। দেখো স্পিড, এই যে তুমি যে আমি ইচ্ছা রকম দিচ্ছি, এইদিকে স্পিড, এইদিকে স্পিড, এইদিকে স্পিড, এইদিকে স্পিড, তুমি বলতেছো না আমি এই দিক দিব একটা, এই দিক দিব, এই দিক দিব, এই দিক দিব, না, মন মতো দিলে হবে না, একটা নিয়ম আছে। এক এক সংকরণের জন্য এক এক রকম sp3 হলে এরকম, আবার sp3d2 হইলে একরকম, sp3d হইলে আরেক রকম, sp হইলে একরকম, sp2 হইলে আরেক রকম। এক এক সংকরণের জন্য এক এক রকম হয়। কখন কোনটা হবে আমরা দেখব, একটু আমাকে সময় দিতে হবে, ওকে? তো চতুস্তলে কি, এটা আমাদের হাত দিয়ে দেখান তো কেমন হয়। দেখো আমি যদি অ্যাকচুয়ালি ফিগারটা লিখতে চাই, যে এরকম, এটা আমি লিখলাম, ধরো তুমি একটু খেয়াল করো, এই যে কার্বন, এই একটা বন্ড, এই যে আরেকটা বন্ড, এই বন্ডগুলা বোর্ডের মধ্যে পড়ে রয়েছে, ধরো এই যে একটা মার্কার, এই যে একটা মার্কার, এরকম পড়ে রয়েছে। এটার বলবে আমরা সমতলীয়, প্লেনার, মানে প্লেন সমতলে পড়ে রয়েছে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, বুঝছো? আবার এই যে বন্ড, এই বন্ড হচ্ছে এরকম দিলাম, বাট এটা বোর্ডের মধ্যে পড়ে নাই, এরকম বোর্ডের মধ্যে পড়ে নাই, এটা বোর্ডের পিছনে। এই পিছনের জন্য বোঝানোর জন্য আমরা কি করবো জানো, এই যে ডট ডট দিয়ে বোঝাবো, যে ডট ডট মানে কি, এটা বোর্ডের পিছনের দিকে। আর এই যে এটা আমরা দিব যে এরকম, এরকম, একদম পুরো করে। এই পুরো মানে কি, এটা তোমার দিকে, তোমার দিকে, এই দিকে। তাহলে 2টা বন্ড বোর্ডে, একটা বন্ড বোর্ডের পিছনে, আর একটা বন্ড বোর্ডের সামনের দিকে। এই গঠনটাকে বলা হয় চতুস্তলকীয়, বুঝতে পারছো? তাহলে মিথেন এইভাবে গঠন হয়, বিবৃতি থ্রিজেন যেই গঠন হয় না। সংজ্ঞার ব্যাপারটা আশা করি বুঝাইতে পারছি, ওকে? আমরা ডেফিনেশন দিয়ে দিই, ওকে? এই যে বহিস্থ শক্তি স্তর, বহিস্থ শক্তি স্তর না, এটা না বহিস্থ শক্তি স্তর, বহিস্থ শক্তি স্তরের, বহিস্থ
শক্তি স্তরের ভিন্ন শক্তির না, একটা এনার্জি লো আর একটা এনার্জি হাই, গ্যাপ আছে, গ্যাপ, এই গ্যাপের কারণে হাইড্রোজেন আসলো না। ভিন্ন শক্তির, একটা এক ধরনের আরেকটা আরেক ধরনের। ভিন্ন শক্তির কয়টা অরবিটাল? একটা এস, তিনটা পি। ভিন্ন শক্তির মোট চারটা অরবিটাল, মোট চারটা অরবিটাল, চারটা অরবিটাল। মিশ্রিত হয়ে, কি হয়ে? মিশ্রিত হয়ে, মিশ্রিত হয়ে সমশক্তির, কোনো গ্যাপ নাই, সমশক্তির, সমশক্তির কয়টা মিশ্রিত হয়েছিল? চারটা। তৈরি হবে কয়টা? চারটাই। সমশক্তির চারটা, সবগুলো শক্তি সমান, তাই সমশক্তির চারটা শঙ্কর অরবিটাল, শঙ্কর অরবিটাল তৈরি হওয়ার প্রক্রিয়া, তৈরি হওয়ার প্রক্রিয়া, এই কি বলা হয়? sp3 সংকরণ, sp3 সংকরণ। তাহলে আমরা কোনটা আলোচনা করলাম এখন? sp3 সংকরণ। তাহলে যদি আসে শুধু সংকরণ কাকে বলে, তাহলে কি বলবা? বহিস্থ শক্তি স্তরের ভিন্ন শক্তির মোট যতগুলো অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির ঠিক ততগুলা শঙ্কর অরবিটাল তৈরি হওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। আশা করি আমরা সংকরণ ব্যাপারটা বুঝতে পারছি, এটা জাস্ট বেসিক। ওকে, এরপর আমরা, আর তার আগে এটা বুঝতে পারছো সংকরণ ব্যাপারটা কি, যে এনার্জি ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আমরা রাখবো না, সেম করব। সেম করলে যে প্রক্রিয়া সেটা হচ্ছে সংকরণ। সেম করার পর কোনো গ্যাপ নাই, কিন্তু গ্যাপ নাই, আগে গ্যাপ ছিল, গ্যাপ নাই, নাম কি হয়ে যাবে? ভিন্ন একটা নাম। যতগুলো তুমি মিশাবা, যে একটা এস মিশাইছো, তিনটা পি মিশাইছো, প্রত্যেকটা নাম কি হয়ে যাবে? এসপি3, 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 এসপি3। দেখো তো, যদি বলে এসপি3 সংকরণ, এসপি3 সংকরণ, সেখানে সংকর অরবিটাল কয়টা? sp3, এর মানে একটা এস তিনটা বি মিশ্রিত হয়েছে। কয়টা এস কয়টা পি? একটা এস অরবিটাল মানে অ্যাটমিক অরবিটাল, তিনটা পি অ্যাটমিক অরবিটাল মিশ্রিত হয়েছে। তাহলে কয়টা? চারটা, একটা এস তিনটা পি। তাহলে সংকর অরবিটাল কয়টা হবে? চারটাই, মানে sp3ও চারটা হবে। যখন আমি sp3 সংকরণ বলবো, তার মানে চারটা sp3, বুঝছো? দেন বলি sp3d সংকর অরবিটালে, sp3 সংকরায়নে কয়টা সংকর অরবিটাল আছে? তার মানে একটা এস তিনটা পি একটা ডি মিশ্রিত হয়েছে। কয়টা মিশ্রিত হয়েছে? একটা এস তিনটা পি একটা ডি, মানে পাঁচটা। তাহলে sp3 কয়টা সৃষ্টি হবে? পাঁচটায়। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো এটা হচ্ছে সংকরায়নের বেসিক কথাবার্তা। এখন আমি কিছু সংকরণের নিয়ম লিখে দিব, এগুলো তুমি বইয়ে পাবা না, কোনো বইয়ের হচ্ছে ইয়া না, এগুলো জাস্ট নিয়ম। এখন লিখে দিলে তুমি জাস্ট নোটের মধ্যে তুলে রাখো, বাট বুঝবা না কিছু। এখন যখন সংকরণ আমরা একদম ঢুকে যাব ভিতরে, তখন তুমি এই নিয়মগুলার মর্মটা বুঝতে পারবা। বাট আগে তুমি তুলে রাখো, না তুমি বুঝতে পারবে না। ওকে, আমরা নিয়মটা দেখবো, সংকরণ কিছু নিয়ম, এটা তুমি ই করো, দ্রুত তুলে ফেলো, দ্রুত। তো লেখো সংকরণের কিছু নিয়ম। আমরা এখন সংকরণের কিছু নিয়ম লিখব, যে নিয়মগুলা আপাতত তুমি বুঝবা না, বাট লিখে রাখো। যখন আমরা সংকরণের মেন আলোচনা ঢুকে যাব, তখন তুমি এই নিয়মগুলো উপলব্ধি করতে পারবা। আপাতত তুমি লিখে রাখো। প্রথম নিয়ম। আচ্ছা, তোমাকে যদি প্রশ্ন করা হয় সংকরণ আসলে কার ঘটে, সংকরায়ন এটা কার হয়, কার ঘটে? যোগের ঘটে? যেমন প্রশ্নে আসে মিথেনের সংকরণ ব্যাখ্যা করো, মিথেন একটা যৌগ না? তাহলে যৌগের কি সংকরণ ঘটে? ভাবো। না, সংকরণ যৌগের ঘটে না, সংকরণ যৌগের হয় না। তাহলে পরমাণুর? না, পরমাণুরও হয় না। তাহলে কার হয়? সংকরণ আসলে পরমাণুরও হয় না, যৌগেরও হয় না, কিন্তু পরমাণুর বহিস্থ শক্তি স্তরের অরবিটালের হয়। কার? অরবিটাল। সংকরণ কার হয়? অরবিটালের হয়। এমসিকিউতে আসলে অনেক কিন্তু ভুল করবে, আসলে সংকরণ কার ঘটে? প্রথম অপশন যৌগ, পরমাণু, হ্যাঁ, অরবিটাল, অথবা অন্য একটা অপশন। অনেকে যৌগ দিবে, পরমাণু দিবে, আসলে একটাও না। কি হবে? অরবিটালের। বুঝছো? তাহলে প্রথম নিয়ম লেখো, প্রথম এটা একটু লেখো, কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণুর, এখানে একটু ব্র্যাকেট দিয়ে লেখো, ব্র্যাকেট দিয়ে রেখে দাও।
কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ শক্তি স্তরের বহিস্থ শক্তি স্তরের অরবিটালের সংকরণ হয়। অরবিটালের সংকরণ হয় বা ঘটে। তাহলে সংকরণ কার ঘটে? সংকরণ ঘটে হচ্ছে অরবিটালের বহিস্থ শক্তি স্তর অরবিটাল। বুঝছো? বহিস্থ শক্তি স্তর। কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ শক্তি স্তরের অরবিটাল সংকরণ ঘটে। কেন্দ্রীয় পরমাণুর ব্র্যাকেট কেন দিচ্ছি? মাঝে মাঝে কেন্দ্রীয় পরমাণুর ঘটে, প্রান্তীয় পরমাণুরও ঘটে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর, প্রান্তীয় পরমাণুর ওইরকম ঘটে না। কখন ঘটে না কখন ঘটবে তুমি এমনি বুঝতে পারবা। জাস্ট একটু আমাকে সময় দিবা, আমার সাথে একটু আগাবা। ওকে? তোমরা রেখো প্রথম নিয়ম কি? কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ শক্তি স্তরের সংকরণ, বহিস্থ শক্তি স্তরের অরবিটালের সংকরণ ঘটে। কেন্দ্রীয় পরমাণু কি? যার সংখ্যা কম থাকে যৌগের মধ্যে। আপাতত এতটুকু মনে রাখো, আমরা পরিচয় দিব কেন্দ্রীয় পরমাণু কি পরে। তো অরবিটাল দেখতে কেমন? অরবিটাল দেখতে যেরকম, যে একটা খোপ খোপ, আমরা ইন জেনারেল লিখতেছি খোপ খোপ। বুঝছো? খোপ খোপ, এই খোপ খোপ গুলো হচ্ছে কি অরবিটাল। আপাতত এটা মনে রাখো, খোপ খোপ। তো এই খোপ খোপ এখানে কি থাকে? ইলেকট্রন থাকে। ইলেকট্রন কিভাবে থাকতে পারে? তিন ভাবে। হয় ইলেকট্রন একটা থাকবে, না হয় দুইটা বাট অপোজিট স্পিনে, অথবা কি শূন্য, ফাঁকা, ভ্যাকেন্ট। তাই না? ইলেকট্রন অরবিটাল সর্বোচ্চ কটা থাকতে পারে? একটা অরবিটালে দুইটা, সর্বোচ্চ দুইটা, সর্বনিম্ন সর্বনিম্নগত শূন্য, অথবা ইলেকট্রন নাই, তাই না? অথবা কি একটা। তাহলে একটা থাকলে এটা আমি কি বলবো? হাফ ফিল্ড, হাফ ফিল্ড বা অর্ধপূর্ণ। কারণ সর্বোচ্চ থাকতে পারে দুইটা, তার অর্ধেক তো একটাই। এটা কি বলবো? ফুল ফিল্ড, অথবা কি ভ্যাকেন্ট বা খালি, ভ্যাকেন্ট। তাহলে অরবিটাল এরকম তিন ধরনের কেস। এই তিন ধরনের কেসে সংকরণ সম্ভব, আপাতত মনে রেখো। বাট প্র্যাকটিক্যালি তুমি এই দুই ধরনের কেস দেখতে পারবা। বেশিরভাগ ক্ষেত্রে কোন দুই ধরনের? হাফ ফিল্ড আর ফুল ফিল্ড, এই দুই ধরনের কেস তুমি আপাতত দেখতে পারবা। এটা বেশি দেখা যায়, এটা দেখা যায় না। বুঝতে পারছো? ওকে। বহিস্থ শক্তি স্তরের অরবিটাল সংকরণ ঘটে। সংকরণ কয় প্রকার আছে? অনেক প্রকার। sp3, sp3d, আমি একটু ইয়ে করে লিখি সংকরণ কি কি হয় এখানে লেখো। sp2, sp3, তারপর হচ্ছে sp3d, sp3d2, sp3d3। আপাতত আমরা এই কয়টাই মনে রাখবো। আরো আছে জটিল যৌগের জন্য, ওটা যখন তুমি ডি ব্লক মৌল পড়বা, জটিল যৌগ পড়বা, তখন তুমি শিখবা। আপাতত আমরা ওই কেসে যাবো না। তাহলে সংকরণ এই ধরনের, এই আপাতত 6 ধরনের মনে রাখো। এই 6 ধরনের মধ্যে কোনটা ঘটবে? সংকরণ কোনটা ঘটবে এটা মনে রাখো। 2 নম্বর নিয়ম, সংকরণ আসলে কোনটা ঘটবে সেটা নির্ভর করে ক্রান্তীয় পরমাণুর উপর। এটা লিখো। কেন্দ্রীয় পরমাণু বহিস্থ শক্তি স্তরে অরবিটাল সংকরণ হয়, কিন্তু কোন ধরনের সংকরণ হবে? কোন ধরনের সংকরণ হবে? কোন ধরনের সংকরায়ন হবে? সংকরণ হবে তা নির্ভর করে, ক্রান্তীয় পরমাণুর উপর। এই নিয়মগুলো কিন্তু কোথাও পাবা না। বুঝছো? ভালো করে তুলে রাখো। প্রান্তীয় পরমাণুর উপর, বা আমরা বলবো সারাউন্ডিং অ্যাটম, সারাউন্ডিং অ্যাটম, ইংলিশে সারাউন্ডিং, সারাউন্ডিং অ্যাটমের উপর, সারাউন্ডিং অ্যাটমের উপর। ওকে, তোমরা রাখো। দেখো, অ্যাটমিক অরবিটাল আর হচ্ছে সংকর অরবিটাল। 3 নম্বরের নিয়ম লেখো। 3 নম্বর নিয়ম, সংকরায়নের আগে, সংকরায়নের আগে সংকরণের আগে সংকরণে অংশগ্রহণকারী, এই বলি সংকরণে অংশগ্রহণকারী,
সংকরায়নে অংশগ্রহণকারী 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 অ্যাটমিক অরবিটাল সংখ্যা, মানে পারমাণবিক ভরের সংখ্যা, অ্যাটমিক অরবিটাল সংখ্যা ইকুয়াল টু সংকরণে অংশগ্রহণকারী যতগুলো অ্যাটমিক অরবিটাল সংখ্যা অংশগ্রহণ করবে, সংকরণের ফলে ততগুলো সংকর অরবিটাল সংখ্যা সৃষ্টি হবে। সংকরণের ফলে সংকরণের ফলে তৈরি সংকর অরবিটাল সংখ্যা, সংকর অরবিটাল সংখ্যা সংকর অরবিটাল সংখ্যা এই দুইটা সমান, এই দুইটা কি সমান, বুঝছো? অ্যাটমিক অরবিটাল সংখ্যা কি? এই যে অ্যাটমিক অরবিটাল মানে কি, এটা এখানে পরিচয় দিই, অ্যাটমিক অরবিটাল বা পারমাণবিক অরবিটাল। অ্যাটমিক অরবিটাল কি কি হয়? অ্যাটমিক অরবিটাল কি হয়? এস, তারপর হচ্ছে পি, এরপরে ডি, এরপরে এফ। এস কি দেখতে গোল, পি দেখতে কি ডাম্বেল, ডি দেখতে কি ডাবল ডাম্বেল, আর এফটা তো কমপ্লেক্স, এফটা কমপ্লেক্স। আর সংকর অরবিটাল, হাইব্রিড অরবিটাল, এটা দেখতে কেমন? হাইব্রিড বা সংকর, সবগুলা সংকর অরবিটাল দেখতে একই রকম, বাট একটু ছোট বড় হয়। এসপি বলো, এসপি টু বলো, এসপি থ্রি বলো, এসপি থ্রি ডি, এসপি থ্রি ডি টু, এসপি থ্রি ডি থ্রি, যাই বলো, সবগুলো দেখতে ফুলের পাপড়ির মতো, বুঝছো? ফুলের পাপড়ির মতো। একটা বড়, এটা এই যে বড় দেখতে গোল্লা, এটা বলা হয় বড় লোব, বড় লোব, লোব বলা হয় লোব, বড় লোব। আর এটা বলা হয় ছোট লোব বা স্মল লোব, ছোট লোব, বুঝছো? ছোট লোব। এই ছোট লোব তুমি বইপত্র দেখতে পাবা না, কারণ কি এটা নেগলেক্ট করা হয়, এত আঁকাইতে ঝামেলা হয়, তুমি দেখবা যখন আঁকাবা না তখন তো ঝামেলা লাগে, তারা নেগলেক্ট করা হয়। আমরা জাস্ট বড় লোবটা দেখাবো। অ্যাটমিক অরবিটাল দেখতে ভিন্ন ভিন্ন, বাট সবগুলো সংখ্যক অরবিটাল দেখতে একই রকম। এসপি যেরকম, এসপি টু একই রকম, এসপি থ্রি একই রকম, বাট একটু ছোট বড়, এসপি একটু ছোট, এসপি টু একটু বড়, এসপি থ্রি আরো বড়, মানে পাপড়িগুলো একটু বড় বড়, এইরকম আর কি, ছোট বড়। এখন আসে যে লাইনটা, এই লাইনটার ক্ষেত্রে ধরো তোমার বললো এসপি থ্রি ডি, এইখানে তোমার কতগুলা হাইব্রিড অরবিটাল হবে? দেখো, প্রথমে কি আছে? এস আছে, মানে একটা এস। পি আছে, পি উপশক্তি স্তর আছে, মানে পি আছে, মানে পি, পি তো উপস্থিত এখানে, এসপি থ্রি, পি তো আছে। পিতে কটা থাকে? তিনটা অরবিটাল, পি এক্স, পি ওয়াই, পি জেড। ওকে, তারপরে ডি, ডি আছে, ডিতে কটা থাকে? ডি উপশক্তি আছে পাঁচটা, 1 2 3 4 5। এটা কি এস, এটা কি পি, 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 ডি, 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 ডি। আমরা আরো পরিচিত আছি না, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, অত কমপ্লেক্স দেখতেছি না। আবার তোমরা রাখো, এখানে কি আছে? ইলেকট্রন আছে। আচ্ছা, ইলেকট্রন আছে, থাকুক, ওটা না মাথা ব্যথা না। ইলেকট্রনে কি, আমি বলছি তো, ইলেকট্রন একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, অথবা নাই থাকতে পারে, ওটা না আমাদের কথাবার্তা না। আমাদের সংকরণ কি? এসপি থ্রি ডি। তার মানে কি? একটা এস, তিনটা পি, এই যে তিনটা পি আর একটা ডি, এই কটা কি হবে? মিশ্রিত হবে, মিশ্রণ হবে, বুঝছো? ওই দেখো এখানে একটা গ্যাপ, মানে এনার্জি গ্যাপ, এখানে একটা গ্যাপ, এনার্জি গ্যাপ, এই গ্যাপগুলা আর থাকবে না মিশ্রণের ফলে। কয়জন মিশ্রণ হয়েছে? টোটাল 5 জন, একটা এস, তিনটা পি আর একটা ডি, তাহলে পাঁচটায় কি হবে? সংকর অরবিটাল, 1 2 3 4 5। প্রত্যেকটা নাম কি হবে? এসপি থ্রি ডি, এসপি থ্রি ডি, এসপি থ্রি ডি, এসপি থ্রি ডি, এসপি থ্রি ডি। বুঝতে পারছো? মানে সংকরণে কতগুলো অ্যাটমিক অরবিটাল অংশ করছে? পাঁচটা, একটা এস, তিনটা পি, একটা ডি, পাঁচটা। তাহলে সংকর অরবিটাল কটা হয়েছে? পাঁচটাই। আগে ছিল গ্যাপ, এখন আর গ্যাপ নাই। তাহলে বাকি চারটায় যেটা পার্টিসিপেট করে না, চারটা তো পার্টিসিপেট করে না, পার্টিসিপেট করছে, করে না। যেগুলো পার্টিসিপেট করে না সেগুলো বলে অসংকরিত, অসংকরিত মানে পার্টিসিপেট যেগুলো করে না সেগুলো যেমন আছে তেমনই থাকবে। 1 2 3 4, ওই চারটা বাকি, ওই চারটা যেমন আছে তেমনই থাকবে। এখানে আমি উল্লেখ করবো কি করবো না সেটা ডিপেন্ড করে এখানে ইলেকট্রন আছে কিনা। এখানে যদি ইলেকট্রন থাকে তাহলে আমি উল্লেখ করবো, আর ইলেকট্রন যদি না থাকে তাহলে আমি দেখাবোই না, আমার দেখানোর দরকারই নাই। হয়তো এগুলো কমপ্লেক্স থাকতেছে, বাট যখন আস্তে আস্তে আমার সাথে আগাও একদম ইজি হয়ে যাবে। বুঝতে পারছো? এটা তোমার কি 3 নাম্বার নিয়ম। ওকে, এটা তুলে নাও, তুলে নাও। আমরা 4 নাম্বার নিয়ম লিখবো। আমি মুছে দিলাম, মুছে দিই, 1 2 3। এরপর আসো 4 নাম্বার নিয়ম। সিগমা বন্ধন
বা সিগমা বন্ড আর হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন ইংলিশে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন। এই সিগমা বন্ধন আর লোন পেয়ার ইলেকট্রন এই দুইটা হচ্ছে সংকরণের সাথে জড়িত, সংকরণের সাথে জড়িত, মানে সংকরণের সাথে এদের সম্পর্ক আছে, সংকরণের সাথে জড়িত, এটা লিখে রাখো, জড়িত বা ইনভলভ, বুঝছো? বাট এখানে 5 নম্বর নিয়ম লিখে রাখতে পারো, পাই বন্ধন, পাই বন্ধন সংকরণের সাথে জড়িত না। পাই বন্ধনের সাথে সংকরণের কোনো সম্পর্ক নাই, মাথায় রাখো, সংকরণের সাথে কোনো সম্পর্ক নাই। পাই বন্ধন টোটালি ভিন্ন। সংকরণের সাথে কি জড়িত? সিগমা বন্ড আর মুক্ত জোড়। ওকে, এখন আসো 4 নম্বর নিয়ম নিয়ে একটু কথাবার্তা বলি। সংকরিত অরবিটাল, সংকরিত অরবিটাল মানে হাইব্রিড অরবিটাল, এটা দেখতে কেমন মনে তো আসছে? এরকম না? হুম, এরকম। হয় না তো ভালো। আচ্ছা, ভালো মন্দ হোক, তোমরা বুঝানো। হ্যাঁ, আচ্ছা এরকম একটি চিন্তা কেনা গেলাম। দেখো, এগুলো তো অরবিটাল, যাই হোক অরবিটাল, অরবিটাল কি থাকে? ইলেকট্রন থাকে, হয় 2টি ইলেকট্রন থাকবে, হয় একটা ইলেকট্রন থাকবে, নয় কি একটা ইলেকট্রন থাকবে না। এই 3 কেস হইতে পারে, বুঝছো? সংকর অরবিটাল 3 কেস হইতে পারে, হয় 2টি ইলেকট্রন, হয় একটা ইলেকট্রন, না ইলেকট্রন থাকবে না। তো মনে রাখবা, এই যে যেটা একটা ইলেকট্রন আছে, যেটা একটা ইলেকট্রন আছে অযোগ ইলেকট্রন, এরকম সংকর অরবিটাল, এরকম সংকর অরবিটালই তোমার সিগমা বন্ধন তৈরি করে। কিভাবে? সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে। লিখো, সামনা সামনি অতিক্রমণের মাধ্যমে, অতিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন তৈরি করে, সিগমা, সিগমা বন্ধন তৈরি করে। তাহলে সিগমা বন্ধন তৈরি করে কোন সংকর অরবিটাল? যে সংকর অরবিটালে এরকম একটা অযুগল ইলেকট্রন আছে, মাথায় রাখবো। তাহলে অধিক্রমণটা কার হবে? এই যে এর সাথে তো একটা আরেকটা অ্যাটমিক অরবিটাল অধিক্রমণ হবে, তাই না? কার হবে? এখানে লিখে রাখো, এই সংকর অরবিটাল সংকরণ কার হয়? কেন্দ্রীয় পরমাণুর। তাহলে এই সংকর অরবিটালটা কার? এটা সব কেন্দ্রীয় পরমাণু। আমি বললাম সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমের সংকরিত অরবিটাল, এগুলো সেন্ট্রাল অ্যাটমের। তাহলে সেন্ট্রাল অ্যাটমের সংকরিত অরবিটাল যেটা অযৌগ ইলেকট্রন আছে, সেটা আরেকটা অরবিটালের সাথে অধিক্রমণ হবে। সে আরেকটা অরবিটাল কার? 2 ধরনের হতে পারে। এক লেখো সারাউন্ডিং অ্যাটমের, সারাউন্ডিং অ্যাটম, এস এ, এস ডট এ, সারাউন্ডিং অ্যাটমের যোজ্যতা স্তরের, যোজ্যতা স্তরের অযৌগ ইলেকট্রন ধারণকারী, অযৌগ ইলেকট্রন ধারণকারী, অযৌগল ইলেকট্রন ধারণকারী, অযৌগ ইলেকট্রন ধারণকারী অ্যাটমিক অরবিটালের সাথে, অ্যাটমিক অরবিটালের সাথে, অ্যাটমিক অরবিটালের সাথে, অ্যাটমিক অরবিটালের সাথে সামনাসামনি অধিক্রমণ, সামনাসামনি অধিক্রমণ, সামনাসামনি অধিক্রমণ, অধিক্রমণের মাধ্যমে, অধিক্রমণের মাধ্যমে কি তৈরি করবে? সিগমা বন্ধন। অথবা বা বা সেন্ট্রাল অ্যাটম, ধরো এটা সেন্ট্রাল অ্যাটম 1, এটা ধরো সেন্ট্রাল অ্যাটম 2, আরেকটা সেন্ট্রাল অ্যাটমের, আরেকটা সেন্ট্রাল অ্যাটমের সংকর অযৌগ ইলেকট্রন ধারণকারী, অযৌগল ইলেকট্রন ধারণকারী, অযৌগ ইলেকট্রন ধারণকারী হাইব্রিড অরবিটালের সাথে, হাইব্রিড মানে সংকর অরবিটালের সাথে, হাইব্রিড অরবিটালের সাথে।
ওই সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন তৈরি করবে। এটা হচ্ছে তোমার কেস। আমি বাংলা লিখে দিলাম, সময় লাগতেছে, বাট বাংলা লিখে দিলে তোমার মনে থাকবে, বুঝছো? তাহলে সামনাসামনি অধিক্রমণ কার সাথে ঘটবে? সারাউন্ডিং অ্যাটম। ধরো এই যেটা আমি এটা লিখলাম, দেখাই তোমারে, এটা তোমার কি সারাউন্ডিং অ্যাটম। ধরো সারাউন্ডিং অ্যাটম হচ্ছে কার্বন, কার্বনের হাইব্রিড অরবিটাল, সরি কেন্দ্রীয় পরমাণু, এটা সেন্ট্রাল অ্যাটম, শঙ্কর অরবিটাল, সেন্ট্রাল অ্যাটমের শঙ্কর অরবিটাল, এর সাথে অধিক্রমণ হবে কার? সারাউন্ডিং অ্যাটম। ওই যে মিথেনের যেমন হাইড্রোজেন অধিক্রমণ হইল, এই ধরনের কিছু হতে পারে। অথবা ধরো এটা ফসফরাস, ফসফরাসের শঙ্কর অরবিটাল, একটা অজু ইলেকট্রন আছে, অজু ইলেকট্রন আছে, এর অধিক্রমণ হবে এর সারাউন্ডিং অ্যাটম। ধরো পিসিএল5, পিসিএল5, এখানে সারাউন্ডিং অ্যাটম কি? ক্লোরিন। ক্লোরিনের যে পিজেড আছে, পিজেড বৈশিষ্ট্য ক্ষেত্রে পি আছে, দেখো পরে দেখবা, সেটার সাথে অধিক্রমণ হবে। অথবা কি ধরো কার্বন, সেন্ট্রাল অ্যাটম, হাইব্রিড অরবিটাল, কিন্তু এরকম আরেকটা কার্বন, সেটাও কেন্দ্রীয় পরমাণু, তার একটা হাইব্রিড অরবিটাল অধিক্রমণ হবে। সেন্ট্রাল অ্যাটম 1, সেন্ট্রাল অ্যাটম 2, এদের হাইব্রিড অরবিটালের মধ্যে সংকরণ হয়, হাইব্রিড হাইব্রিড। কিন্তু কেন্দ্রীয় আর সারাউন্ডিং এর মধ্যে কোনটা হয়? হাইব্রিড অ্যাটমিক। আবার কেন্দ্রীয় সারাউন্ডিং এ মনে হতে পারে হাইব্রিড হাইব্রিড। আসলে ডিপেন্ড করতেছে মধ্যবর্তী কি, যে এই শঙ্কর অরবিটাল অযোগ ইলেকট্রন ধারণকারী আরেকটা অরবিটালের সাথে, সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন তৈরি করবে। সে আরেকটা অরবিটাল হইতে পারে অ্যাটমিক অথবা কি হাইব্রিড, বুঝছো? অ্যাটমিক অথবা হাইব্রিড। এই অধিক্রমণটা কার মধ্যে হবে? কার মধ্যে? হাইব্রিড অরবিটাল অথবা কি অ্যাটমিক অরবিটাল, দুইটার যে কোনো একটা, বুঝছো? প্রথম রাখো, ওকে। আর যেটাতে কোনো ইলেকট্রনই নাই, সংকরিত অরবিটাল, সেটা কোনো বন্ডই তৈরি করবে না, ইলেকট্রন না থাকলে বন্ড তৈরি করবে না। আর যেটা দুইটা ইলেকট্রন আছে, এটা তোমার কোনো মানে এরকম, এটা সিগমা বন্ধন তৈরি করবে, বাট এরকম না, এটা হচ্ছে মাথায় এটা লিখে রাখো যে সন্নিবেশ সমজীবী বন্ধনের মাধ্যমে, যে সংকরিত অরবিটালে দুইটা অযোগ ইলেকট্রন আছে, সেটা সন্নিবেশ সমজীবী বন্ধনের মাধ্যমে সিগমা বন্ধন তৈরি করবে। সন্নিবেশ সমজীবী বন্ধনের মাধ্যমে, মাধ্যমে সিগমা বন্ধন তৈরি করবে। নিয়মগুলো জাস্ট লিখে রাখো। উদাহরণ দিই, ধরো এই যে নাইট্রোজেনের sp3 সংকরণ, মানে 4টে sp3 আছে, ধরো 4টে sp3, এর মধ্যে ধরো এই যে একটা এস, মানে এই যে একটা অযোগ ইলেকট্রন, আর এখানে দুইটা অযোগ ইলেকট্রন, বুঝছো? তাহলে অযোগ ইলেকট্রন ধারণকারী গুলো কি করবে? এই যে অযোগ গুলাই সামনাসামনি অধিক্রমণে সিগমা বন্ধন, মানে ধরো এস আসবে, হাইড্রোজেন, যে হাইড্রোজেনের রেস, বুঝছো? আসলো হাইড্রোজেন, তাহলে কি গঠন করলো? অ্যামোনিয়া। এই যে নাইট্রোজেন বিমুক্ত, যেটা এখন আমরা এইভাবে দেখাবো, ওই দুটো অযোগ দেখালাম, এটা বন্ধনে পার্টিসিপেট করে না, এটা বন্ধনে নর্মালি কি করে না, নর্মালি পার্টিসিপেট করে না, আসতে। তাহলে যে এখানে যেটা সামনাসামনি অধিক্রমণ হচ্ছে কোনটা? যে অযোগ ইলেকট্রন ধারণকারী, এগুলো সিগমা, এগুলো সব কি সিগমা, হাইড্রোজেন আসছে। আর এই যে তোমার যুগল ইলেকট্রন, মানে জোর, দেখি বলছে সন্নিবেশ সময়ের মাধ্যমে সিগমা তৈরি করতে পারে। মানে এই ইলেকট্রনটা ধরো তোমার এখানে এইচ প্লাস আসলো, সেই এইচ প্লাসটা কি করলো? সন্নিবেশ সময়ের মাধ্যমে একটা বন্ড তৈরি করে ফেললো, এটাও সিগমা হয়ে যাবে। যুগল ইলেকট্রন আছে, মানে মুক্ত জোর আছে, সেটাও সিগমা তৈরি করতে পারে, বাট সেটা কিভাবে? সন্নিবেশ সমজীবী বন্ধন। আর যেটা অযুগল আছে, সেটা কি করতে পারে? সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন তৈরি করতে পারে। আবার তোমরা রাখো। আর পাই বন্ধন, পাই বন্ধন সেটা কিভাবে গঠিত হয়? সংকরণের কনসেপ্টে পাই বন্ধন সংকরণের সাথে জড়িত না। তাহলে যেগুলো সংকরণে পার্টিসিপেট করে না, মানে অসংকরিত অরবিটাল, যেগুলো পার্টিসিপেট করে না, অসংকরিত অরবিটাল, যেগুলো তো অযোগ ইলেকট্রন আছে, যেগুলো অযোগ ইলেকট্রন ধারণকারী, মনে রাখো অসংকরিত অরবিটাল এবং তাদের কি আছে? অযোগ ইলেকট্রন আছে, তারা নিজেদের মধ্যে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে, কি তৈরি করবে? পাই বন্ড তৈরি। ধরো এটা একটা অসংকরিত অরবিটাল, অসংকরিত মানে কি? সংকর পার্টিসিপেট করে নাই, যেগুলো তো অ্যাটমিক অরবিটাল থাকবে, ধরো এটা পিজেড, এটার একটা পিজেড, এটা কি করবে? পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে
পাই বন্ধন তৈরি করবে। তাহলে পাই বন্ধন কার তৈরি করে? যেগুলো অসংগঠিত, এবং তাকে কি থাকতে হবে? অজোড়িত থাকতে হবে। এই তোমার টোটাল 5টা নিয়ম, যেগুলো তুমি ভুল করতে পারবা না। আপাতত লিখে রাখো, যখন সংকরণের মেন আলোচনা আমরা প্রবেশ করবো তখন তুমি এগুলা আস্তে আস্তে বুঝতে পারবা এখানে এগুলা কি বুঝাইছে। এখন একটু কঠিন লাগতে পারে, একটু ওয়েট করো, ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো তুলে নাও।